একেবারে বঙ্গে পদ্মফুল। বঙ্গে পরিবর্তন ইতিমধ্যেই হয়ে গেছে। মুখ্যমন্ত্রী স্বঘোষিত শুভেন্দু অধিকারী। স্বঘোষিত নয়, পার্টি ঘোষিত। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এবার যে বিষয়টা উঠে আসছে তদন্ত, ইডি, সিবিআই এর ভূমিকা, একাধিক দুর্নীতি ইতিমধ্যেই চাপা পড়ে গেছে। সেগুলো কি আবার রিওপেন হবে? আমি তো চাইবো রিওপেন হোক। সবচেয়ে বেশি যেটা আমি চাইবো সেটা হচ্ছে যেন মানে বিজেপি তৃণমূলায়ন না হয়। অনেকগুলো কাজ আছে। কর্মচারীদের 25% দিয়ে যেটা অন্তত সেটা ইমিডিয়েটলি দেওয়ার জন্য বলে দেওয়া ইয়েতে মানে ক্যাবিনেটের ফার্স্ট মিটিং। সেভেন্থ পে কমিশন একজন বড় অর্থনীতিবিদকে নিয়ে, সঞ্জীব সান্যাল বা এরকম কাউকে নিয়ে একটা সেভেন্থ পে কমিশন ডিক্লেয়ার করা। সেভেন্থ পে কমিশন তো রাতারাতি কমপ্লিট হবে না, ইট উইল টেক টাইম। আর অ্যাপয়েন্টমেন্টস, সেটা হচ্ছে সব ক্ষেত্রে, তবে সবচেয়ে আগে পুলিশে। পুলিশে প্রচুর ফাঁকা। সিভিল পুলিশ বলে একদল লোক ঘুরে বেড়াচ্ছে, তারা শুনি নাকি পার্টি ক্যাডার। সিভিল পুলিশ তো হয় না, মানে পুলিশ মানেই তো ক্রিমিনাল জাস্টিস। সিভিল পুলিশ আবার মানে কি আমি বুঝে উঠতে পারি না। এটা ইমিডিয়েটলি করা দরকার। ২ নম্বর হচ্ছে যে সরকারি উকিল শুধু পার্টি নির্ভর নয়, ভালো উকিল, অ্যাডভোকেট জেনারেল, ফার্ম ট্রেডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল, এগুলো ভালো উকিল যেন এনগেজ হয়, যারা গভর্নমেন্টের মামলা করতে পারবে। তার কারণ হচ্ছে প্রচুর মামলা হবে। এই মামলাগুলোকে ডিল করতে গেলে তো একটা ভালো উকিলের দরকার। আপনি যদি আজে বাজে কাউকে দিয়ে দেন আমার পার্টি করতে বলে, তাহলে কিন্তু পরে খুব ক্ষতি হয়ে যাবে। ইতিমধ্যে একাধিক পুলিশের বদলি হয়ে গেছে। বদলিটা তো আলাদা কথা ভাই। বদলি তো হবে, সরকারি চাকরিতে কার বদলি না হবে? কিন্তু প্রশ্নটা তা না। তাদের মধ্যে মানসিকতা চেঞ্জ হয়েছে কিনা সেটাই তো বড় কথা। মানে আমি আইনেতে কোনো বাধা নেই। কিন্তু একজন আইপিএস অফিসারের স্ত্রী ভোট কনটেস্ট করছেন। মানে এগুলো তো আইনে বাধা নেই, কিন্তু দেখতে খারাপ লাগে। মানে নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন উঠে যায়। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় কি দিন শেষে বিপদে পড়লো? উনি বিপদে পড়লেন কি না পড়লেন আমি জানি না। ভগবান করুক যে যেন কেউ বিপদে না ফেলে। অন্যায় যদি করে থাকেন তার জন্য যদি তদন্তে কিছু বেরোয় তো বেরোবে। ওর, ওর ভাইপোর, ওর ভাইদের কি হবে আমি বলতে পারবো না। কারণ আমি কারোর ক্ষতি কামনা করি না। আশা করি ওরা নিজেদের শুধরে নেবেন এবং যা হবে হবে, সেটা সরকার বুঝবে। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তার নামও রয়েছে একাধিক চার্জশিটে। তারপরেও তিনি এখনো বাইরে রয়েছেন। কোন ভূমিকা আচ্ছা, জেলখানায় নিয়ে যাওয়াটা আমি একটা বুঝি। আমাদের দেশের আইনে প্রি ট্রায়াল জেলের মানে কোনো কনসেপ্ট নেই। প্রি ট্রায়াল তাকে বন্ধ করে রাখা, এটা কোনো কনসেপ্ট নেই। কনসেপ্ট মানে তাকে বেল রিফিউজ, তাকে গ্রেফতার করবে কি না করবে সেটা তদন্ত কমিশন, যে তিনি তদন্তকারী অফিসারের ব্যাপার। বাইরের কোনো লোকের সেটা বলবার কিছু নেই। তদন্ত স্বার্থে যদি ওকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে হয়, তো ওরা গ্রেফতার করবেন। ওরা যদি মনে করেন কাস্টোডিয়াল ইন্টারোগেশন প্রয়োজন নেই, এমনি ইন্টারোগেশন হবে, তাও করতে পারেন। ওর বিরুদ্ধে ওরা কোন রকম মানে এনকোয়ারি করবেন কি না করবেন সেটাও ওদের ব্যাপার। তো আমি কিছু বলতে পারবো না ভাই। কিন্তু সরকারি স্তরে একটা ডিসিশন হবে। তবে ইডি সিবিআই যে অ্যাকশনস গুলো নিয়েছে এই ইদানিং কালে, আমার দুর্ভাগ্য লেগেছে যে খুব একটা যে সফল কিছুতে হয়নি। আমি চাই যে এগুলোর একটা ন্যায্য বিচার হোক। বিশেষ করে ওই যে মেয়েটি অভয়া বলে যাকে আমরা রেফার করছি, যে নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়েছে, এ একজনের কাজ হতে পারে না। তো একটি লোককে ফাঁসি দিলে বা একটি লোককে জেল দিলে তো হবে না। আচ্ছা, কালকে দুদিন আগে ভাবো, ওই যে শুভেন্দু বাবুর যে আত্মসহায়ক ছেলেটি রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র, সেখান থেকে শর্ট সার্ভিস কমিশনে মিলিটারিতে কাজ করেছে, বোধহয় এয়ারফোর্সে, তারপরে জয়েন করেছে। পরিবারের একটা রাজনৈতিক
মানে মতবাদ ছিল সে বিশ্বাস করে এসছে। ৪৫ বছরও বয়স হয়নি। আমার সন্তানের চেয়ে বয়সটা ছোট। জীবনটা আরম্ভ হওয়ার আগে তাকে মেরে দিলে। কিসের এটা কি রাজনীতি? না ডাকাতি, গুন্ডামি? এবং এটা যেভাবে হয়েছে এটা তো অনেকদিন ধরে খোঁজ খাজ নিয়ে তারপরে তার গতিবিধির উপর নজর রেখে তাকে মেরেছে। আচ্ছা ভাই, আমি আপনাকে বলি, যখন ইংরেজ শাসন ছিল, বহু বিপ্লবীকে ফাঁসি দিয়েছে। তাতে কি স্বাধীনতা সংগ্রাম বন্ধ হয়ে গেছে? একজন মানুষকে মেরে ফেললে ওভাবে হয় না। যদি মানুষ সাহসী হয়, মানুষ যদি বীতশ্রদ্ধ হয়ে যায় তখন তাকে আর পারা যায় না। স্যার, এই যে যখন তৃণমূল সরকার ছিলেন তারা বিভিন্নভাবে বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছেন, বিচারপতিদের পোস্টার লাগিয়েছেন, বিচারপতিদের মানে রুমে ভাই এসে শুনুন, দরজা প্রত্যেকের কথা হচ্ছে এই, বিচার ব্যবস্থার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনের কখনো ভালো সম্পর্ক হয় না। মানে হয় না এই কারণেই, মানে তারা ভালোভাবে নেয় না এই কারণেই। কারণ তাদের যে সমস্ত কাজ তারা মনে করছেন যে করতে হবে, সেগুলো বিচার ব্যবস্থাতে চর্চিত হয় এবং অনেক ক্ষেত্রে বাধা পড়ে যায়। আমি যখন চিফ জাস্টিস ছিলাম তখন আ চিফ জাস্টিস কনফারেন্সে মেহবুবা মুফতি তখন ছিলেন ইয়েতে ওই জম্মু অ্যান্ড কাশ্মীরের চিফ মিনিস্টার। তিনি উঠে দাঁড়িয়ে খুব ভালো বলতে পারেন না। তারপর তিনি যেটা বলতে চাইছিলেন যে, "আমরা যে কাজ করছি, আমরা নির্বাচিত গভর্নমেন্ট, আ বা বা সরকার কেন ও মানে গভর্নমেন্ট আই মিন কোর্ট কেন ইন্টারফেয়ার করবে?" এগুলো ছেলে মানুষের পদ্ধতি তৈরি করা আছে কনস্টিটিউশন। সেই কনস্টিটিউশনের মধ্যেই চলতে হবে। তোমার কাজ নির্দিষ্ট করা আছে, কোর্টের কাজ নির্দিষ্ট করা আছে, অ্যাডমিনিস্ট্রেশনের কাজ নির্দিষ্ট করা আছে, রেজিস্ট্রেশনের কাজ নির্দিষ্ট করা আছে। ওভারল্যাপিং যত কম হয় তত ভালো। কিন্তু কিছু ক্ষেত্রে ওভারল্যাপিং তো হয়ও। কিন্তু এখন আ যদি সরকার আ ঠিকমতো কাজ না করে, তো কনস্টিটিউশন রক্ষা করার দায়িত্ব তো গভর্নমেন্ট এই কোর্টের। কোর্ট ইন্টারফেয়ার করবে না। এখন কোর্টের অর্ডার আমার পছন্দ না হলেই জজ ঘুষখোর, জজের আ মনস্থির হয়ে আছে একজন কোনো পক্ষের প্রতি, অ কোনো কাজের কথা নয়। আপি অর্ডারের এগেইনস্ট এ আপিল করো। আমি সবসময় বলি জাজ ইস নট ভালনারেবল, জাজমেন্ট ইস। জাজমেন্ট চ্যালেঞ্জ করো। স্যার, কিন্তু আপনিও বিচারপতি ছিলেন। বিচারপতি হিসেবে আপনার মনে হয়নি যে রাজ্য সরকার বারংবার এই বিচার ব্যবস্থাকে কেন আক্রমণ করছে? আমি বললাম, ওদের পছন্দ মতো কাজগুলো বন্ধ হয়ে যাচ্ছে বলেই আক্রমণ করছে এবং সেটা খুব স্বাভাবিক। তুমি একটা কাজ করতে যাও, তোমার বাড়িতে যদি কোনোরা কেউ বারণ করে, তোমার বিরক্ত হবে। কিন্তু বিরক্তি হলেই তো হবে না। বিরক্ত হলেই তো হবে না। বিরক্তির কারণটা কি দেখো। তোমাকে ঠিক বলছে না বেঠিক বলছে সেটা বোঝো। যদি ঠিক না বলে থাকে, আপিল করো। আর আপিল করে সে অর্ডারটাকে সেটিসফাইড করে নিয়ে এসো। আর তা না হলে গালমন্দ করে জজকে কি হবে? অর্ডারটা কি পাল্টে যাবে? স্যার, এই যে বিচার ব্যবস্থাকে কেন্দ্র করে মানে যখন তৃণমূল সরকার ছিলেন তখন অনেকের কাছেই একটি স্টেটমেন্ট শোনা যেত যে বিচার ব্যবস্থা তৃণমূল সরকারের মানে পথেই চলছে, তারা কোনোভাবেই আলাদা কিছু হচ্ছে না, কোর্ট ঠিকঠাক রায় দিচ্ছে না, সুপ্রিম কোর্ট ঠিকঠাক রায় দিচ্ছে না। বাবু, আমি তো কে ঠিকঠাক রায় দিচ্ছে না দিচ্ছে এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না। আমি এও তোমাকে স্বীকার করতে অসুবিধে নেই। সমস্ত জাজমেন্ট যে কারেক্ট হবে এমন কোনো কথাও নেই। কিন্তু প্রশ্নটা একটা। প্রশ্নটা হচ্ছে, মানে সে কনসিয়াসলি সৎভাবে নিচের বিচার বুদ্ধি অনুযায়ী বিচারটা করেছেন কি করেননি। দ্যাটস অল। সেটা সততার উপরে তো দিন শেষে প্রশ্নগুলো উঠছে। তাহলে প্রশ্ন তো ভাই আমার ফেভারে অর্ডার না হলেই প্রশ্ন তুলে দিল, আমি তো বললাম সেটা তো প্রশ্ন নয়। জাজ ইজ নট ভালনারেবল, জাজমেন্ট ইজ। তুমি আপিল করো। জাজকে গাল দিলে কি হবে? অর্ডার কি পাল্টে যাবে? আরেকটা কথা হচ্ছে যে ভাই, এই মাঝখানে একজনকে নিয়ে খুব আদিক্ষেতা হলো যে তিনি একবারে বিরাট কিছু হয়ে গেছেন। এসবও যেমন, মানে মানুষের হয় কি জানেন, যখন ক্ষমতা আসে তখন তার মাথা খারাপ হয়ে যায়। তখন মনে হয় যে আমার ক্ষমতা চিরকাল থাকবে। আমি সবাইকে বলেছি ভাই, ভারতবর্ষ বলতে আমরা এখন যা বুঝি তার চেয়ে অনেক বড় ভারতবর্ষ আজ শাসন করেছেন গুপ্ত সাম্রাজ্য। যেমন দক্ষিণ ভারতে পল্লব,
সাতবাহন, এরা তো খুব বড়, বড় অ মানে রাজত্ব শাসন করেছে। তাদের কি কোনো খোঁজ খবর আছে? কপুরুষের মধ্যে আমাদের মুঘল সাম্রাজ্য শেষ হয়ে গেল। বাবর এলেন, বাবর ভারতীয় হতেই চাননি। এখানে বসেছিলেন বটে কিন্তু তিনি মারা গেছিলেন কাবুলে। তখন কাবুল ওয়াজ পার্ট অফ ইন্ডিয়া দেন। তার কবর সেখানে। হুমায়ুন মারা গেছিলেন। মারা জন্মেছিলেন বর্তমান যে ভারতের তার বাইরে এবং মারা গেছিলেন অবশ্য দিল্লিতে। আকবর মানে জন্মেছিলেন যখন ক্যাপটিভিটির মধ্যে ছিলেন হুমায়ুন, মানে বাইরে যখন পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব এরা কিন্তু ভারতে জন্মেছিলেন। কিন্তু ঔরঙ্গজেবের মৃত্যুর পরে জাহাঙ্গীর শাহের আমল থেকে একেবারে পতন শুরু হয়ে গেল। এখন তাদের বাড়ির কে কোথায় কাছে কেউ জানে? কে এক উন্মাদ একটা দরখাস্ত করছে সুপ্রিম কোর্টে, আমি মুঘল রাজবংশের লোক, আমাকে কি না বলে ওই লালকেল্লাটা আমাদের। তো ছেলে মানুষই। স্যার, মানে অন্য একটি প্রসঙ্গে আসছে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদত্যাগ করলেন না, রাজ্যপাল থেকে ডিসলভ করে দিলেন। না, এটা রাজ্যপাল কি তাকে ডিসমিস নিদর্শন? করেননি। না, না। উনি রাজ্যপাল অ্যাসেম্বলিটাকে ডিসলভ করে দিয়েছেন। হ্যাঁ, এটাই কি এ নিদর্শন? হ্যাঁ, এছাড়া উপায় কি? আর এটা করতেই তো হতো। নতুন অ্যাসেম্বলি এলে আগে অ্যাসেম্বলি তো ডিসলভ করতেই হবে। আর একটা কথা আমি সবসময় বলছি ভাই, যে একটা কোনো লড়াইতে জয় পরাজয় থাকবে। পরাজয়টা স্বীকার করে নেওয়ার মধ্যেই মহত্ব আছে। স্যার, একেবারেই শেষ একটি প্রশ্ন করব। মুখ্যমন্ত্রী তো রিজাইন মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো রিজাইন করলেন না, কিন্তু কি কি এলো গেল? তাতে কি এলো গেল? অ্যাডভোকেট জেনারেল কিন্তু রিজাইন করে দিলেন। স্বাভাবিক। অ্যাডভোকেট জেনারেল রিজাইন করেছেন, ওর চিফ অ্যাডভাইজার ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় রিজাইন করেছেন, হরিকৃষ্ণ হুম। ত্রিবেদী ছিলেন ওর অ্যাডভাইজার রিজাইন করেছেন। তারপরে আমাদের আরেকজন কার নাম জানি? ওই মনোজ পান্থ রিজাইন করেছেন। এরা আবার নিজেদের অ্যাডভাইজার অ্যাপয়েন্টমেন্ট করেছেন। প্রশ্ন হচ্ছে এদের নজর দিতে হবে কর্মসংস্থানে, শিক্ষায়। শিক্ষাকে একবারে ডকে তুলে দিয়েছে। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ২ বছর ২ মাস ভাইস চ্যান্সেলর ছিলাম এবং সেখানে আমি বিনা পয়সায় ছিলাম। কাজের কোনো গতি আনতে আমাকে সাহায্য করেনি। যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি অত্যন্ত বাজে লোকেদের সঙ্গে মিটিং করে ইউনিভার্সিটিতে গোলমাল করতে পাঠিয়ে দিতেন। কি রুচি? প্রশ্নটা আমি সবাইকে করেছিলাম যে আমি সরকার বিরোধী কোন কাজটা করেছি আর আইনের পরিপন্থী আমি কোন কাজটা করেছি? বলো। থ্যাংক ইউ।